স্টার্ট। নমস্কার। আপনারা যারা এই ভিডিও দেখছেন সকলেই অবগত আছেন, অতি সম্প্রতি আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নেতাজি সংক্রান্ত 64টি ফাইল ডিক্লাসিফাইড করেছেন। তো আমাদের সঙ্গেই আছেন ডক্টর মধুসূদন পাল, উনি বিশিষ্ট নেতাজি বিশেষজ্ঞ এবং ডক্টর মনোজ মুখার্জি কমিশনের একজন ডিপোনেন্ট। তো ওনার কাছে আমার যেটা প্রথম জিজ্ঞাস্য, যে এই যে 64টি ফাইল নেতাজি ফাইল হিসেবে প্রকাশ করা হয়েছে, তো আমাদের একটা তো আগ্রহ তো আছেই যে এই ফাইলগুলো নেতাজি সংক্রান্ত বিভিন্ন যে রহস্য বা যেটাকে আমরা বলি আনঅ্যান্সার কোশ্চেন্স, এইগুলোর উপরে কতটা আলো ফেলতে পারে। যেমন ধরুন 1941-এ উনি যে বেরিয়ে গিয়েছিলেন এখান থেকে, এই সংক্রান্ত তো কিছু তো থাকা উচিত। ক্যালকাটার এই সমস্ত পরিবেশে এই যে ফাইলগুলো তৈরি হয়েছে, আর বিশেষত আমাদের তো মূল আগ্রহ বুঝতেই পারছেন যে বিমান দুর্ঘটনার পরবর্তী কোনো ইঙ্গিত, কোনো কথা যদি এই ফাইলগুলো থেকে কিছু পাওয়া যায়, ওনার কোনো অ্যাক্টিভিটিজ, ওনার উপস্থিতি বা বোস ফ্যামিলির সঙ্গে ওনার যোগাযোগের কোনো কিছু ইঙ্গিত যদি এই ফাইলগুলো থেকে পাওয়া যায়। কারণ মোটামুটিভাবে বিমান দুর্ঘটনায় মারা যাওয়ার কাহিনী তো আমরা অনেকেই বিশ্বাস করি না। মনোজ মুখার্জি কমিশনের রিপোর্ট অনুযায়ী ওখানে তো কোনো বিমান দুর্ঘটনা ঘটেইনি। তো এই পরিপ্রেক্ষিতে এইগুলো তো আমাদের একটা বড় আগ্রহ আছে। এই বিষয়ে আপনার কাছ থেকে কিছু জানতে চাই। যে 64 ফাইলস বেরিয়েছে, এইগুলোর একটি মাত্র ফাইল নেতাজি সংক্রান্ত। সুতরাং এই 64 ফাইলসকে নেতাজি সংক্রান্ত না বলে নেতাজি পরিবারের বিভিন্ন সদস্য সংক্রান্ত বলাটাই সব থেকে ভালো হবে। নেতাজি রিলেটেড ফাইল একটাই আছে এবং খুব ছোটো ফাইল, আর সব ফাইলই নেতাজির মেজদা শরৎ বোস, তার বিভিন্ন ছেলে এবং নেতাজির আরও যে দাদা ভাইয়েরা আছেন তাদের ছেলেদের সংক্রান্ত। এটা হচ্ছে পরবর্তীকালে ওদের উপর যে স্নুপিং হয়েছিল সেটা মেজরিটি 47-এর পরে এই গভর্নমেন্ট করেছিল, এবং তার আগের ব্রিটিশ এরার কিছু ফাইলস আছে, কিন্তু মেজরিটি ফাইলস নেতাজি সংক্রান্ত ফাইল একটাই, খুবই মাঝারি আকারের। আর সব ফাইলস পরিবার সংক্রান্ত, অর্থাৎ এগুলোকে নেতাজি সংক্রান্ত ফাইল না বলাই ভালো। নেতাজি সংক্রান্ত ফাইল ডেফিনেটলি সরিয়ে ফেলা হয়েছে, আর এটা থেকে যেটা প্রমাণ হবে এইগুলো ভালো করে দেখলে যে প্রতি ফাইলের কিছু পেজ নিশ্চয়ই সরিয়ে ফেলা হয়েছে, এবং আরও অনেকগুলো ইম্পর্ট্যান্ট ফাইল এবং পেজ যেগুলো থাকার কথা অবশ্যম্ভাবী সেগুলো এখানে নেই। কারণ বিভিন্ন সময় ব্রিটিশের সময় ব্রিটিশ তার নিজের স্বার্থে কিছু ফাইল সরিয়েছে, তারপর যখন কংগ্রেস জামানা তারা তাদের স্বার্থে কিছু ফাইল সরিয়েছে, এটা দেখেই পরিষ্কার হচ্ছে। তারপরে যখন বামফ্রন্ট জামানা, বামেদের সময় কিছু ফাইল সরানো হয়েছে, মানে এগুলো নিজেদের স্বার্থে। এগুলো ফাইলগুলো ঘাঁটলেই বোঝা যাবে। আর নেতাজির ট্রেন দুর্ঘটনার পরবর্তীকালের সেই সংক্রান্ত কোনো সেই সংক্রান্ত ক্লু দেখাই যাবে যে এগুলো সমস্ত চিঠি স্নুপড হয়েছে। কিছু ইঙ্গিত আছে, একটা ছায়া আছে, ট্রেন দুর্ঘটনা হয়নি সেই সংক্রান্ত ছায়া কিছু আছে। এই আর যেমন উদাহরণ দিচ্ছি, 41-এ যখন সুভাষচন্দ্র এখান থেকে বেরিয়ে গেলেন, সেই সংক্রান্ত ফাইল থাকাটাই স্বাভাবিক, অতি অবশ্যই। এই সময় ব্রিটিশ পুলিশ কি গোয়েন্দাগিরি করেছে, তার চলে যাওয়ার পরে কি অ্যাক্টিভিটি, এবং তাকে যখন গৃহবন্দী করে রাখা যায় সেই সময়কার যে পুলিশের যে অ্যাক্টিভিটি, সেই সংক্রান্ত ফাইল অবশ্যই থাকা উচিত। সেই সংক্রান্ত ফাইল নেই, তার মানে এটা নিশ্চিত সেই ফাইল সরিয়ে ফেলা হয়েছে। আর সেই ফাইল সরিয়ে ফেলা হয়েছে নিশ্চয়ই এমন একটা সময় যারা জানে সেই ফাইলগুলো বেরিয়ে এলে যে পপুলার স্টোরিটা দেওয়া হয়েছে, শিশির বোসের দেওয়া গ্রেট এসকেপ স্টোরি বা মহান ইস্টম্যানের স্টোরিটা ডিবেস্ট হয়ে যাবে, তার স্টোরিটার বেস ধ্বংস হয়ে যাবে। সেই স্বার্থে
নিশ্চয়ই সেই ফাইলগুলোকে সরিয়ে ফেলা হয়েছে। আর যেমন আরেকটা জায়গায়, যেমন যে জার্মান ফাইল নিয়ে সুভাষচন্দ্রের জার্মান কনসুলেটের সঙ্গে তার যোগাযোগ, এই ফাইলটা আমরা পাচ্ছি না, কোথাও পাচ্ছি না। ডেফিনেটলি একটা বিশেষ স্বার্থে, পরে সেটা আলোচনা করব কেন কোন স্বার্থে সেই ফাইলটা সরিয়ে ফেলা হয়েছে। এই 64 ফাইলসের মধ্যে আমরা জাপান কন্ট্যাক্ট ফাইল পাচ্ছি, জার্মান কন্ট্যাক্ট ফাইল পাচ্ছি না। জাপান কন্ট্যাক্ট আছে, আপনি বলছেন যে জার্মান কন্ট্যাক্ট, এটাই স্বাভাবিক এই বিষয়ে কোনো, কারণ জার্মান কন্ট্যাক্ট ফাইলটা নিয়ে কথা হয়েছে মিডিয়াতে। হ্যাঁ, তো জার্মান কন্ট্যাক্টসের প্রেক্ষাপটেই গান্ধীজি প্রচণ্ড অ্যান্টি সুভাষ স্ট্যান্ডটা নিলেন, তো সেটা তো মিডিয়াতে ডিসকাসড, রেকর্ডসে ডিসকাসড। সেইখানে সেই ফাইলটা স্বাভাবিক, অথচ সেই স্বাভাবিকভাবে থাকা ফাইলটাই নেই। এদিক থেকে বলছি বিভিন্ন সময় বিভিন্ন জামানায় নিজস্ব স্বার্থে ফাইলগুলোকে সরিয়ে ফেলা হচ্ছে। সুভাষচন্দ্র সম্বন্ধে একটাই ফাইল, খুবই পুয়ার কোয়ালিটি ফাইল, অল্প পেজ আছে তাতে। আজকে বরং আমরা আলোচনা করব আর একটা জায়গা নিয়ে, জাপান কন্ট্যাক্টস ফাইলটা নিয়ে। এই ফাইলটা 24, ফাইল 24, ফাইল নাম্বার 24। এই জাপান কন্ট্যাক্ট ফাইলটা এটা পাওয়া গেছে। এটা দেখে মনে হচ্ছে এই ফাইলটা অনেকগুলো পেজই আছে। এই ফাইলটাতে পেজ আছে কতগুলো, কম্পিউটারের পেজ ছিল যেটা, হ্যাঁ পেজই 200 পেজ তো হবেই। হ্যাঁ, বড় ফাইল এটা, কম্পিউটারে ফেললেই পাঠাইবে। হ্যাঁ, বড় বড় ফাইল এটা কম্পিউটারে ফেলেই বড় ফাইল, মোর দেন 200 দেখছি আমি। আচ্ছা, এটা 200 পেজ। এই ফাইলটা হচ্ছে, মনে রাখতে হবে জাপান কন্ট্যাক্ট ফাইলের ইম্পর্টেন্সটা হচ্ছে, কারণ প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকেই রাসবিহারী বোস জাপানে বসে আছেন। জাপানে বসে গোটা ইস্ট এশিয়া এবং সাউথ ইস্ট এশিয়াতে তার কন্ট্যাক্টগুলো তৈরি করেছেন, সংগঠন তৈরি করেছেন ভারতবর্ষকে স্বাধীন করার জন্য। তার সংগঠন, তার আর্মি এগুলো করছে, এবং তিনি ভারতবর্ষের বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং উদ্বুদ্ধ করছেন, একটা নেটওয়ার্ক তৈরি করছেন। সে সম্বন্ধে ব্রিটিশ খুব সচেতন। আর যখন বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, আর তার আগে থেকে সুভাষচন্দ্র মেনল্যান্ড অফ দ্য ইউরোপ, যে মেনল্যান্ড অফ দ্য ইউরোপ ব্রিটিশের কিন্তু শত্রু বরাবর, এবং এই মেনল্যান্ড অফ দ্য ইউরোপ সঙ্গে সুভাষচন্দ্রের যোগাযোগ, দীর্ঘদিন সেখানে উনি ছিলেন। হি ওয়াজ এক্সাইল টু দ্যাট এরিয়া, এবং উনি যে এই দেশগুলোর, ইউরোপের মেনল্যান্ডের দেশগুলোর সঙ্গে, তাদের নেতৃত্বের সঙ্গে উনি যোগাযোগ রেখেছেন, এটা ব্রিটিশ গোয়েন্দারা অবশ্যই খবর রেখেছে। এবং বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে সুভাষচন্দ্র ইউরোপ মেনল্যান্ডের সাহায্য গ্রহণ করবেন, এবং ওদিকে জাপানে রাসবিহারী বসে আছেন, তার সাহায্য গ্রহণ করবেন, যোগাযোগ করবেন, ব্রিটিশকে পরাভূত করবার, ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করার। এটা ব্রিটিশ চিন্তা করবেই, এই চিন্তা করাটাই স্বাভাবিক। এবং সেই মতোই সে কিন্তু তার গোয়েন্দা বাহিনী সাজিয়ে রেখেছে। সুভাষ বোস জাপানিদের সঙ্গে তার যে কনসুলেট আছে এখানে ভারতে, কলকাতায়, তার সঙ্গে কীভাবে যোগাযোগ করছে তার সম্বন্ধে গোয়েন্দাগিরি সে করবেই। যেমন জার্মানির কনসুলেটের সঙ্গে সুভাষচন্দ্র বা তার বাড়ি, বোস বাড়ি কী যোগাযোগ করছে, কাকে দিয়ে কি করছে অন্য লোককে, এই গোয়েন্দাগিরি সে করবে, এবং তার ফাইল থাকবেই, তার রিফ্লেকশন পাওয়া যাবে। আমরা দেখছি জার্মান ফাইলটা পাচ্ছি না, জাপান ফাইলটা পাচ্ছি। আপাতত জাপান ফাইলটা নিয়ে একটু আলোচনা করা যায়। এই যে জাপান ফাইলের প্রথমেই, কারণ জাপান ফাইলটা, এই ফাইলের ডকুমেন্টেশন শুরু হয়েছে সুভাষচন্দ্র চলে যাওয়ার পরে। সুভাষচন্দ্র চলে যাওয়ার আগের পোর্শনটা কিন্তু নেই। 41-এ সুভাষচন্দ্র জানুয়ারি মাসে চলে যাচ্ছেন, তার আগের পোর্শন কিন্তু নেই, তার পরের পোর্শন, চলে যাওয়ার পরের পোর্শন। এবং এইখানে এই চলে গেলেন উনি জানুয়ারি মাসে, তারপরেই জাপানি কনসুলেটের সঙ্গে বোস বাড়ির, বিশেষ করে শরৎবাবুর যোগাযোগের ছবিটা ফুটে উঠেছে। গোয়েন্দারা প্রতি মুহূর্তে বোস বাড়ির উপরে, শরৎ বসুর উপরে গোয়েন্দাগিরি করছে, তার রেকর্ডস হচ্ছে এই ফাইলগুলো।
অর্থাৎ আপনি বলছেন যে উনি 41-এ বেরিয়ে যাওয়ার পরে শরৎ বসু এখানে জাপানি কনসুলেটারের সঙ্গে একটা যোগাযোগ রক্ষা করে চলেছে। শরৎ বসুকে মোটামুটি এন্ট্রাস্ট করা হয়েছে সুভাষ বোসের তরফে, শরৎ বসু এবং তার কিছু ভাইপো জাপানি কনসুলেটে যোগাযোগ করবে। ভাইপো মানে সতীশ বোসের 2 ছেলে মূলত দ্বিজেন এবং ধীরেন। শিশির বসু নেই এখানে? না, শিশির বোস বা শরৎবাবু নিজের ছেলে মেয়েরা এতে এই ফাইলের যা ডকুমেন্টেশন তাতে কিন্তু ইনভলভ নয়। মূলত দেখছি আমি পেজ নাম্বার 2-তে আমি সতীশ বোস, পেজ নাম্বার 2-তে সতীশ বোসের 2 ছেলে দ্বিজেন এবং ধীরেন, অ্যালিয়াস একজনের নাম গণেশ এবং কার্তিক, এ নামেও পরিচিত। এরা এন্ট্রাস্টেড টু মেনটেন কন্ট্যাক্টস উইথ দ্য কনসুলেট। এই জায়গাটা আর একটা জিনিস দেখতে হবে, আর সেই সময় এই কনসুলেটের ইনচার্জ ছিলেন কাজুয়ামা। আর কাজুয়ামা আর আরেকজন ছিলেন ওকাজাকি। এই কাজুয়ামা, ওকাজাকি, আর এদিকে হচ্ছে সতীশ বোসের 2 ছেলে দ্বিজেন এবং ধীরেন। পেজ নাম্বার 2-3 এখানে পরপর আপনি পেজ নাম্বার 9 এই কন্ট্যাক্টসগুলো। আরেকটি নাম খুব ইম্পর্টেন্ট এসে গেছে পেজ নাম্বার 9 থেকে, A.K. মুখার্জি। এই A.K. মুখার্জি এদের বাড়ি হচ্ছে হাওড়া মুখার্জি পাড়া। এর আর বেশি হোয়ার অ্যাবাউটস পাওয়া যাচ্ছে না এখানে। ইনি জাপানের সঙ্গে বিভিন্ন ট্রেড রিলেশনসে যুক্ত আছেন। এই A.K. মুখার্জি হচ্ছে জাপানি কনসুলেট এবং বোস বাড়ির সঙ্গে যোগাযোগের একটা মাধ্যম। এই A.K. মুখার্জির উপরেও কিন্তু ব্রিটিশ গোয়েন্দাদের নজরদারি আছে। আচ্ছা, এবার আমি আবার আগেই বলেছি যে এই ফাইলটা শুরু হচ্ছে সুভাষ বোস চলে যাওয়ার পরে। এবং এখানে আমি আরেকটা জিনিস দেখছি, একটা জিনিস যে তখনও পর্যন্ত এই নথি থেকে দেখছি যে সুভাষ বোসের কিছু কিছু ভাইপো এরকমও কথা জাপানি কনসুলেটকে বলছে যে সুভাষচন্দ্র এখনও ভারতবর্ষ ত্যাগ করে যেতে পারেননি, সম্ভবত উনি নেপালে কোথাও লুকিয়ে আছেন, এমন কোথাও আছে। এইবার যেমন দেখবেন আর একটা জায়গায় বলছি, যখন আপ ডাউন করছে চিঠিপত্র জাপানি কনসুলেটের সঙ্গে বোস বাড়ির যে চিরকুটগুলো আপ ডাউন করছে, এই চিরকুটগুলোতে কিন্তু মাঝে মাঝে লেখা আছে দেখছেন, এবং এগুলো সব কিন্তু ব্রিটিশ গোয়েন্দারা পেয়ে যাচ্ছে। অদ্ভুত পেয়ে যাচ্ছে, এটা একটা অদ্ভুত পেয়ে যাচ্ছে, এবং সেখানে কি নোটস থাকছে জানতে পারছে, এবং কোন লোক কখন কোথায় মুভ করছে, বোসবাড়ির কোন লোক কোথায় মুভ করছে, বা ওকাজাকি বা তার তরফে অন্য কেউ কোথাও মুভ করছে, এগুলো কিন্তু দেখা যাচ্ছে। যেমন জাপানি কনসুলের তরফ থেকে যোগাযোগের চেষ্টা হচ্ছে কোথায়, শরৎবাবুর চেম্বারে, হাইকোর্টের উল্টো দিকের যে চেম্বার সেখানে যোগাযোগের চেষ্টা হচ্ছে, অনেক সময় দেখা হচ্ছে না, মাঝে মাঝে গঙ্গার ঘাটে, মাঝে মাঝে এমন কোনো জায়গায় রেস্টুরেন্টে, সেগুলো কিন্তু সমস্ত ব্রিটিশ গোয়েন্দাদের নখদর্পণে সেগুলো সব নোটস হচ্ছে। আবার কখনো কখনো ওদের দেখা সাক্ষাৎ চলছে ঋষিরা বাগান বাড়িতে, অর্থাৎ গঙ্গার ধারে নর্থে ঋষিরায় যে শরৎবাবুর যে একটা বাগান বাড়ি ছিল সেখানে মানে শরৎবাবুর গাড়ি মুভ করছে, সঙ্গে লোকজন, সেটাও কিন্তু গোয়েন্দারা নোট করছে। আবার জাপানি কনসুলেট মুভ করছে কলকাতা থেকে ওইখানে বাগানবাড়ির দিকে, সেটাও কিন্তু ব্রিটিশ গোয়েন্দারা মিট করছে। রাস্তায় কোথায় কার সঙ্গে মিট করছে, কি কথা হচ্ছে সেগুলোও নোট করছে, এবং কোথায় কার গাড়ি খারাপ হচ্ছে সেটাও নোট হচ্ছে, এত ডিটেলসে। অর্থাৎ এটা মানতেই হবে ব্রিটিশ গোয়েন্দারা কিন্তু যথেষ্ট এফিশিয়েন্ট, ভীষণ এফিশিয়েন্ট। এবং একটা জায়গায় নোট দিচ্ছে যে জাপানি কনসুলেট একটা চিঠি যাচ্ছে, চিঠিতে বলা হচ্ছে যে তোমাদের বাড়ির বুদ্ধিমান চাকরদের সম্বন্ধে তোমরা খুব সাবধান করো। অর্থাৎ বুদ্ধিমান চাকরদের মাঝখান থেকে খবর লিকড হয়ে যাচ্ছে, এটাও কিন্তু জাপানি কনসুলেট প্রমাণ পেয়েছে। সেই জন্যে জাপানি কনসুলেট থেকে অ্যালার্ট করা হচ্ছে বোসবাড়িকে যে তোমরা তোমাদের বাড়ির যারা সার্ভেন্টস, যারা বুদ্ধিমান, ওদের সম্বন্ধে খুব সাবধান।